জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে এখনকার আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। পুরান ঢাকার লালবাগের পোস্তায় এখনও জমে ওঠেনি চামড়া বেচাকেনা। যদিও ছোট ও মাঝারি আকারের গুদামে বেচাকেনা চলছে। ব্যবসায়ীরা বলছেন, হেমায়েতপুরে চামড়া শিল্প স্থানান্তরের কারণে পোস্তা তার জৌলুস হারিয়েছে। এবার ঢাকায় সরকার নির্ধারিত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। এছাড়া ঢাকার খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা থেকে ২৫ টাকা। তবে এই দাম চামড়া কিনছেন না বিক্রেতারা। লবণের দাম বৃদ্ধি ও প্রক্রিয়াজাত খরচ বৃদ্ধির অজুহাত দিচ্ছেন। এদিকে এবার একদিনে ১.৫ লাখ পিস গরুর চামড়া কেনার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। একটা মাল যদি আপনি ৪০০ টাকা নেবেন, মালে পড়তে পড়বে ৮০০ টাকা, লেবার খরচ, লবণ খরচ সম্পূর্ণ নিয়ে। যেটা বড় আছে ফ্রেশ, ওটা আপনি ধরেন ৭০০, ৮০০, ৯০০, ১০০০ বি। আর যেগুলো বাদ ওইগুলো আপনি মনে হয় ১০০, ১৫০। চামড়া কোনো দামই নেই, তো মানুষ কি করবো ভাইয়া বলেন? চামড়া ব্যবসাটা সিন্ডিকেট হওয়া নেই, চামড়া ব্যবসাটা মানে চলে গেছে, এদেশের থেকে চলে গেছে। কোনো মৌসুমী ব্যবসায়ী কোনো গাছতলায় বটতলায় বসে কিন্তু কান্নাকাটি করে না। দুই একজন হয়তো আপনাদের সাথে করতে পারে, বেশিরভাগই তারা কিন্তু প্রথম রাতে ক্লিয়ার হয়ে যায়, তারা টাকা পয়সা নিয়ে চলে যায়। মৌসুমী ব্যবসায়ীরা না থাকলে কিন্তু চামড়া সব নষ্ট হয়ে যাবে। আমাদের তো প্রকৃত লোক বলে এত নাই, তারাই তো মেন আর কি। এদিকে দেশের অনেক স্থানে তুলনামূলক ধীর গতিতে চলছে চামড়া সংগ্রহ। সোমবার রাতভর বিভিন্ন প্রক্রিয়া সংরক্ষণ করার পর আজও চলছে এই কর্মযজ্ঞ। তবে বৃষ্টির কারণে চামড়া সংরক্ষণে বেগ পেতে হচ্ছে দেশের কিছু জেলায়। চট্টগ্রামের আতুয়ার ডিপোতে ঈদের দ্বিতীয় দিনেও হয়েছে চামড়া বেচাকেনা। এবারের ৩.৫ লাখ পিস চামড়া সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ হলেও মঙ্গলবার পর্যন্ত সংগ্রহ হয়েছে ২ লাখ পিস। যশোরের বাজারহাটে গরুর চামড়ার ফুট বিক্রি হচ্ছে ২০০ থেকে ১০০ টাকা, আর ছাগলের ৫ থেকে ২০ টাকা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কাঁচা চামড়া এসেছে নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। সব মিলিয়ে সংগ্রহ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার পিস চামড়া। ময়মনসিংহের সবচেয়ে বড় শম্ভুগঞ্জ হাটে সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে বেকায়দায় পড়েছে আড়তদাররা। লবণ দিয়ে স্তূপ করে রাখা চামড়ার নিচে পানি ঢুকে লোকসানের শঙ্কায় আড়তদাররা। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে করা হচ্ছে আরেকটি সিইটিপি। শিল্প সচিব বলছেন, এতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। মঙ্গলবার সাভারের চামড়া শিল্প নগরী ঘুরে এসব বলেন তিনি। রাতারাতি ট্যানারির পরিবেশ ঠিক করা সম্ভব নয়। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান সচিব। সাভারে নতুন সিইটিপির পাশাপাশি চট্টগ্রামে আরও একটি সিইটিপি করা হবে বলেও জানান তিনি। যে আমরা সিইটিপিকে পুরোপুরি এটার জন্য প্রস্তুত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। এটা আমরা আজকে সরেজমিনে দেখতে আসলাম। আর একটা সিইটিপি আমাদের করার পরিকল্পনা আছে, আর একটা ঢাকায়, আর একটা চিটাগংয়ে, এবং ঢাকায় আর একটা হবে সেকেন্ড সিইটিপি। রাতারাতি সম্ভব হবে না। এলডব্লিউজি, আপনি এলডব্লিউজি নাম্বার যদি দেখেন ৩০০ মার্ক শুধু সিইটিপি, বাকি সব কিন্তু ১৪০০ই হলো ট্যানারির। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে পশু কোরবানি দেওয়া হয়েছে, তবে সেটির সংখ্যা ছিল কম। সোমবার সকাল থেকে রাজধানীর ফকিরাপুল, ধোলাইখাল, মতিঝিল, বাসাবো ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বাসিন্দারা পশু কোরবানি দিয়েছেন। তারা বলছেন, প্রথম দিনে কষায় না পাওয়াতে দ্বিতীয় দিন দিতে হয়েছে। তবে এদিন চাপ কম থাকায় অনেকটা স্বস্তিতে সেরেছেন কোরবানির কার্যক্রম। কোরবানির জন্য বেশিরভাগ জায়গায় বাড়ির সামনে ফাঁকা রাস্তা বা ফুটপাতকেই বেছে নিয়েছেন নগরবাসী, আর মাংস কাটাকাটি চলে বাড়ির বেসমেন্টে। ঈদের দিন কষাই ওদের খুব রাশ, ওদেরকে পাওয়া যায় না। তারপর হচ্ছে যে ওরা আবার সেদিন একটু চাষটাও বেশি করে, যার জন্য আসলে দ্বিতীয় দিন একটু আমাদের জন্য সুবিধা হয়। প্রথম দিনে আমরা আরেক জায়গায় দিয়েছি, তো ওই দিন সময় না পাওয়ার কারণে আজকে আর কি সেকেন্ড যেটা আছে আর কি ওইটা আর কি আল্লাহর নামে দিয়ে দিলাম আর কি। দেখা যায় প্রচুর একটা গ্যাদারিং হয়ে যায়, তো গ্যাদার হওয়ার কারণে ঈদের পরের দিনটা আমরা কমফোর্টেবল ফিল করি, যে কোনো গ্যাদারিং নেই, ইজিলি টেনশন ফ্রি আসলে কাজ করতে পারি আমরা।
টাঙ্গাইলে ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন এলাকায় কাঁচা চামড়া সংরক্ষণ করছেন আড়তদাররা। প্রান্তিক পর্যায়ের গরুর চামড়া ৩০০ টাকা থেকে ১,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়ার চামড়া ২০ থেকে ৫০ টাকার মধ্যে কিনেছেন। এই নিয়ে টাঙ্গাইল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। ঈদের পরের দিনও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় পশুর চামড়া সংরক্ষণ করা হচ্ছে। আমি রয়েছি টাঙ্গাইলের কালীহাতির বল্লা এলাকায়। এই এলাকা আগে চামড়া সংরক্ষণের জন্য ঐতিহ্য থাকলেও দিন দিন সেই ঐতিহ্য বা জৌলুস হারিয়ে ফেলছে। আগে এই এলাকার ৩০ থেকে ৩৫ জন ব্যবসায়ী চামড়া সংরক্ষণ করত প্রায় ১.৫ থেকে ২ লাখ পিস, আর এখন প্রায় ৮ থেকে ১০ জন ব্যবসায়ী চামড়া সংরক্ষণ করছেন প্রায় ২৫ থেকে ৩০ হাজার পিস। তারা জানিয়েছেন যে আগের তুলনায় ব্যবসায় অনেক ক্ষতি যাচ্ছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে লবণের দাম বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে, আর এছাড়াও পরিবহন খরচও বেড়ে গিয়েছে। সব কিছুর দাম বাড়লেও চামড়ার দাম না বাড়ার কারণে কিন্তু তেমন আর লাভবান হতে পারছেন না ব্যবসায়ীরা। আর এছাড়াও কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন যে এখনও কয়েকজন ব্যবসায়ী ট্রেনারি মালিকদের কাছে কয়েক কোটি টাকা পাবে, কিন্তু সেই টাকা আজও পর্যন্ত তারা ফেরত পাননি। এর ফলে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন, কেউ পেশা বদল করে অন্য পেশায় চলে গিয়েছেন। আমার পেছনেই কিন্তু কাঁচা চামড়া সংরক্ষণ করা হচ্ছে, কেউ লবণ দিচ্ছে, কেউ চামড়া থেকে মাংস ছাড়াচ্ছে। এভাবেই কিন্তু চামড়া সংরক্ষণ করা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছে যে আগে এক বস্তা লবণ কিনতে পারতো ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে, আর এই সময়ে লবণ কিনতে হচ্ছে ১২০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকার মধ্যে। তো এভাবেই কিন্তু সব কিছুর দাম বেড়ে যাওয়ার চামড়ার দাম বাড়েনি, ফলে ব্যবসায়ীরা তেমন আর লাভবান হতে পারছে না। আর ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই চামড়া ২৫ থেকে ৩০ দিন সংরক্ষণ করে তারা সরাসরি ঢাকার হেমায়েতপুরে পাঠাবেন, আর তখনই কিন্তু তারা নির্ধারিত দাম পাবেন। আর টাঙ্গাইলের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এবছর জেলায় প্রায় ১,৮৫,০০০ পশু কোরবানি হয়েছে, আর এতে বিভিন্ন এলাকায় প্রায় ১.৫ লাখের অধিক চামড়া সংরক্ষণ করা হবে। তো এ ছিল টাঙ্গাইলের কাঁচা চামড়া সংরক্ষণের সবশেষ তথ্য। ঈদের দ্বিতীয় দিন শেষে এখনও ঢাকার ২ সিটি কর্পোরেশনের কিছু রাস্তা আর অলিগলিতে রয়ে গেছে বর্জ্য। তাতে ছড়াচ্ছে দুর্গন্ধ। নগরবাসী বলছে দ্রুত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করা না হলে ভোগান্তি হতে পারে। এদিকে ঈদের দ্বিতীয় দিনের কোরবানিতেও যোগ হয়েছে পশুর নতুন বর্জ্য। তা সরাতে কাজ করছেন ২ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। প্রথম দিন বেশিরভাগ বর্জ্যই সরিয়ে নেওয়ার দাবি করছেন কর্তৃপক্ষ। নগরবাসী বলছেন সড়কে বর্জ্য পড়ে থাকা মূলত দায়িত্বশীলদের উদাসীনতার পরিচয়। এর মধ্যে গন্ধ ছড়াতে শুরু করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাড়বে মশার উপদ্রব। অন্যান্য বছর তো ২-৩ দিন থাকতো, এবার চাঁদরাইতে পরিষ্কার করছে, তবে ততটা না। মূলত পরিষ্কার হয় নাই, কারণ গত বছর ঈদের দিন রাত্রে থেকেই মানে কোরবানির হাট শেষ হওয়ার পর থেকেই যেমন সিটি কর্পোরেশনের গাড়িগুলি লাগছে, পরিষ্কার করছে, কর্মীরা ভালোভাবে পরিষ্কার করছে। এই বর্জ্যগুলো এখনো সরাচ্ছে না, যার জন্য আমরা দুর্গন্ধতে বসবাস করতে আমাদের পক্ষে খুব অসম্ভব। ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর সায়দাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালগুলোতে কিছুটা যাত্রী চাপ দেখা গেছে। ঈদের দিন রাজধানীতে কোরবানি, বেচাকেনা সহ বেশ কিছু কাজে বাড়ি ফেরা হয়নি বলে জানান অনেক যাত্রী। আবার যানজট এড়িয়ে ভ্রমণ করতে অনেকে ঈদের দ্বিতীয় দিন বাড়ি ফিরছেন বলেও জানান কেউ কেউ। এদিন বেশিরভাগ বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি রওনা হতে পেরে খুশি তারা। এদিকে অনেক বাস কাউন্টার কর্মীরা বলছে যাত্রী কম থাকায় ঠিক সময়ে বাস ছাড়া সম্ভব হচ্ছে না। একদিন পরে যাওয়ার কারণ দেখা গেছে এখানে একটা কুরবানির কাজ ছিল, এই আর কি। ঈদের ভাড়া বেশি দিকে করে যাচ্ছিলাম, এখন দিয়ে যে আগে সেই আগের ভাড়াই নিচ্ছে 250 250 করে, আগে 220 টাকা করে নিচ্ছে। আমাদের ভাড়া বাড়তি নেই, সবসময় আমাদের 250 টাকা ভাড়া। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকি, গাড়ি বুকিং হয়ে বসে থাকে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হবার মতো কিছু হয়নি। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নিত্যপণ্যের দাম কমাতে আন্তরিকতার
কোনো অভাব নেই সরকারের। এ সময় সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, দেশের সার্বভৌমত্ব কোনোভাবেই হুমকিতে পড়েনি। তিনি বলেন, আমাদের তরফ থেকে মিয়ানমারকে কোনো উস্কানি দেওয়া হবে না, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার কোনো দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে, অ্যারাউন্ড 10% ইনফ্লেশন আছে। আমরা যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনি থেকে জাহাজ তো সরে গেছে। উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, উত্তর আরপিননগর, কাজীর পয়েন্ট সহ বেশ কিছু এলাকার সড়ক। সুরমা নদীর পানি 16 শহর পয়েন্টের বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলে পানি চলে আসায় চরম দুর্ভোগে জনজীবন। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু এলাকায় ছুটছেন স্থানীয়রা। এই অবস্থা বন্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আরো অনেক বড় বাড়ি যারা পানি ঢুকে গেছে সবাই এখানে আশ্রয় কেন্দ্র নিচ্ছে। যাই মধ্যে পদ্ধতি তো নাই, বাসাতে বাড়িবার কোনো পদ্ধতি নাই, বাচ্চা কাচ্চা লইয়া বাসা বাড়ি দুটি গেছে পানি, কোনটা অনেক বাসা তার পানি অনেক, আমার বাসার কোনটা পানি, অবস্থা খুব খারাপ। টানা ভারী বৃষ্টিপাতে সিলেটে আবারও বৃষ্টি হয়েছে জলাবদ্ধতায়। বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটের সুরমা নদীর পানি। ক্রমেই বাড়ছে পানির স্তর। নিম্নাঞ্চল ছাড়িয়ে এরই মধ্যে পানি ঢুকে পড়েছে শহরের বেশিরভাগ এলাকায়। সড়কসহ বহু বাসা বাড়িতে পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। ফলে বৃষ্টিবিঘ্নিত ঈদের দ্বিতীয় দিন ছাদে কিংবা উঁচু জায়গায় কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। যারা নিচতলায় তাকে বাসা তারা আসলে খুবই ভোগান্তির মধ্যে পড়ে। অন্য কোনো পানি না, শুধু একটু বৃষ্টি হলে মানে কন্টিনিউ আমাদের মানে কতটুকু পানি থাকে। কুরবানি দিতে পারি নাই, বাসার নিচে প্রায় মাজা কমর পরিমাণ পানি। তো নিচতলা বাসা বাড়িগুলো তো রাস্তাঘাট সব একদম অসুবিধা নেই, অনেকে দিতে আসে না কুরবানি। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের প্রসঙ্গ। তীব্র তাপপ্রবাহের পর সৌদি আরবের মক্কা সহ বিভিন্ন শহরে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে প্রশান্তি ফিরেছে হাজিদের মধ্যে। গত কয়েকদিন ধরে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছিল দেশটির তাপমাত্রার পারদ। এতে হজ পালনে নভিশ্বাস অবস্থা দেখা যায় হাজিদের মধ্যে। তাই দেরিতে হলেও বৃষ্টি নামায় খুশি মুসল্লিরা। এরই মধ্যে তীব্র গরমে স্টকে বিভিন্ন দেশের বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জর্ডান থেকে আসা 14 হাজি হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছে বলে দাবি দেশটির সরকারের। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন হাজি। গাজা যুদ্ধের তীব্রতা যত বাড়ছে ততটাই চাপের মুখে পড়ছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর পতন ও অবিলম্বে নির্বাচনের দাবিতে উত্তাল জেরুজালেম। গেল সোমবার বিকেলে দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন ঘেরাও করে দেয়া হয় সরকার বিরোধী স্লোগান। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে অন্তত 9 জনকে আটক করে পুলিশ। যুদ্ধকালীন মন্ত্রিসভার ব্যর্থতা, জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি না দেখানো এবং
দুই জেনারেলের পদত্যাগ সহ নানা কারণে জনগণের তোপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। এর ওপর যোগ হয়েছে হামাস ও হিজবুল্লাহর পাল্টা হামলা। সব মিলিয়ে মন্ত্রিসভার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় থেমে নেই মৃত্যুর মিছিল। গেল সোমবার দিনগত মধ্য গাজার নুসাইর শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনারা। ত্রাণ দিতে গিয়ে রাফায় প্রাণহানি হয়েছে অন্তত 9 ফিলিস্তিনের। মৃত্যু সংখ্যা 37,000 ছাড়িয়েছে। এর মধ্যে 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখতে উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করাই এই সফরের মূল উদ্দেশ্য। 2000 সালের পর এই প্রথম উত্তর কোরিয়ায় পা রাখলেন পুতিন। রাষ্ট্রীয় এ সফরে দ্বিপাক্ষিক অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। পুতিনের এই সফরে যোগ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনের পর উত্তর কোরিয়ার রুশ প্রেসিডেন্টের সফর ইউরোপের রাজনীতিতে নতুন বাক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ খেলতে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিংসটাউনে নেপালের বিপক্ষে ম্যাচ শেষে ফ্লাইটে অ্যান্টিগায় পা রাখেন সাকিব মাহমুদুল্লাহরা। 21 জুন নর্থ সাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলবেন শান্ত লিটনরা। পরদিনই একই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। এই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতে সেরা 8 নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে সবচেয়ে বেশি অবদান মুস্তাফিজ, তানজিম, সাকিব, তাসকিনদের। তবে এর উল্টো চিত্র ব্যাটারদের। এখন পর্যন্ত কেউই ব্যাট হাতে ঠিকভাবে জ্বলে উঠতে পারেননি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।